পরীক্ষার হলের মধ্যে কোনো ছেলে কোনো মেয়ে অন্য মনস্ক হয়ে সে যদি পরীক্ষার হলের মধ্যে বসে থাকে, সে যদি ওই প্রশ্নের খাতাটাতে সে সঠিক জবাব না লিখে যদি ভুল লেখাও লিখে, ওই সময় কিন্তু যারা পরীক্ষা নিয়ন্ত্রক থাকেন তারা দেখাও কিন্তু ওই ছেলেটাকে কিছুই বলে না। কেন বলে না? তোমার যা মন চাই 3 ঘন্টা বা 2 ঘন্টা তুমি করতে থাকো, এর ফলাফল আগামী 3 মাস পরে মেসেজ করে তোমার মোবাইলে অথবা তোমার হাতের মধ্যে পৌঁছে দেওয়া হবে। ঠিক এইরকম ভাবে আমার মালিক আমাদেরকে ছেড়ে দিয়ে বলেন, ও আমার বান্দা বান্দি, আমি তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি, এরপরে তোমাকে মস্তিষ্ক নামক একটা জিনিস দিয়েছি, তোমাকে চক্ষু নামক ছোট জিনিস আমি দিয়েছি, তোমাকে জিহ্বা নামক একটি জিনিস আমি দিয়েছি, ঠোঁট নামক 2টা জিনিস আমি রব্বুল আলামিন তোমাকে দিয়েছি, 2টা হাত দিয়েছি, 2টা পা দিয়েছি, 2টা কর্ণ দিয়েছি। এই প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোমরা আমি রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অতিবাহিত করছো নাকি আমার হুকুমের বাইরে চলছো, এগুলোর প্রত্যেকটা ফলাফল কিন্তু তোমার হাতের মধ্যে তোমাকে তুলে দেওয়া হবে। সেই সময় ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর, হয় তুমি জান্নাতীদের অন্তর্ভুক্ত হবে অথবা জাহান্নামীদের অন্তর্ভুক্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিবেক দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং জান্নাতে যাওয়ার অধিকারটাও আমারই, আবার জাহান্নামে যাওয়ার পারমিশন পাওয়ার সেই যোগ্যতাটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। সুতরাং একটু খেয়াল করতে হবে, মালিক এত সুন্দর করে সৃষ্টি করেছেন, ওই মালিকের ইবাদত করলে অবশ্যই তিনি আমাদের প্রতি রাজি আর খুশি হবেন। আর যদি তার ইবাদত আমরা করতে না পারি, অবশ্যই তিনি আমাদের প্রতি নারাজ হবেন। আমাদের প্রতি নারাজ হলে অবশ্যই আমাদের ঠিকানা হবে জাহান্নাম। একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমরা যেই দেশের মধ্যে বিচরণ করি, আমাদের এই দেশের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণীর নাম কি? নিকৃষ্ট প্রাণী আমাদের কাছে কি বলেন তো? কুকুর এবং শুকুর। কুকুর এবং শুকুর, এই 2টা প্রাণী আমাদের কাছে সবচেয়ে নিকৃষ্ট। অথচ কুকুর আল্লাহ রাব্বুল আলামিন সহ দুনিয়ার কোনো মানুষ যদি তার সামান্যতম কোনো উপকার করে, তাহলে তার মালিকের দাসত্ব কিভাবে সে স্বীকার করে, মালিকের গোলামি সে কিভাবে করে। হায়াতুল হায়াওয়ান নামক একটি কিতাব আছে, ওই কিতাবের মধ্যে সুন্দর একটি ঘটনা আসছে, মালিকের দাসত্ব কিভাবে স্বীকার করতে হয় একটা কুকুর থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করতে পারবো, যদি এই ঘটনাটা আমরা একটু মনোযোগ সহকারে শুনি। এক ব্যক্তি নিজ মহল্লা থেকে সে ভ্রমণের জন্য অনেক রাস্তা অতিক্রম করে অনেক দূর একটা গ্রামে চলে গিয়েছে। সেখানে তিনি লক্ষ্য করলেন মেইন রোডের পাশে, হাই রোডের পাশে একটা গ্রামের ঢোকার একটা পথ, একটা রাস্তা, সেই মেইন রোডের সাথে সুন্দর করে একটা বিল্ডিং নির্মাণ করা রয়েছে। ওই ব্যক্তি চিন্তা করতেছেন, এত সুন্দর বিল্ডিং তো আমি ইতিপূর্বে কোনো সময় দেখি নাই, আর এই বিল্ডিংটার সৌন্দর্যের মধ্যে সে এত মগ্ন হয়েছে, তার মনের মধ্যে কৌতূহল জাগতেছে, বিল্ডিংটা আমাকে দেখতে হবে। কারণ এই বিল্ডিংটার দিকে লক্ষ্য করলে ওই ব্যক্তি চিন্তা করলেন যে এটা আজ থেকে কমপক্ষে 400-500 বছর আগের বিল্ডিং। এত আগের একটা বিল্ডিং এবং এত সুন্দর করে নির্মাণ করা এই বিল্ডিংটা, আমাকে মস্তিষ্কের মধ্যে একটা ছবি তুলে নিতে হবে। ওই সময় তো মানুষের কাছে ছবি তোলার জন্য মোবাইল ছিল না, যেই রকম ভাবে আমরা বর্তমান সময় একটা সুন্দর সিনারি দেখলি মোবাইলে ছবি ওঠায় নেই, ওই রকম সময় তো কোনো মোবাইলের ব্যবস্থা ছিল না।
ওই ব্যক্তির মনের মধ্যে কৌতূহল জেগেছে, এত সুন্দর বিল্ডিং এবং এত আগের বিল্ডিং, নিশ্চয়ই এই বিল্ডিং এর মধ্যে কোনো রহস্য আছে। আপনারা বলেন তো, আমাদের সবচেয়ে বেশি চয়েস কোন জিনিসগুলো? নতুন কোনো জিনিস। জুতা কিনতে গেলে আগে জিজ্ঞেস করি নতুন কোনো জুতা আসছে, কাপড় কিনতে গেলে আগে জিজ্ঞেস করি নতুন কোনো কাপড় আসছে, মোবাইল কিনতে গেলে নতুন কোনো মডেল আসছে নাকি এই খোঁজ করি, ঠিক না? কিন্তু স্মৃতির অ্যালবামের মধ্যে কোন জিনিসটা থাকে, নতুনটা না পুরাতনটা? বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন কোনটা থাকে? জাদুঘরের মধ্যে কোন জিনিসগুলো রাখা আছে? পুরাতন জিনিসগুলো। তো এত সুন্দর বিল্ডিং, এই লোকটার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, এত পুরাতন বিল্ডিং আর এত সুন্দর করে কিভাবে নির্মাণ করেছে অত আগে। এক পাশ থেকে পুরো বিল্ডিংটা তিনি দেখা শুরু করলেন। দেখতে দেখতে তিনি একটা জায়গার মধ্যে লক্ষ্য করলেন, সেই জায়গার মধ্যে খোদাই করে সুন্দরভাবে লেখা আছে, এই বিল্ডিং নির্মাণের ইতিহাস যদি জানতে হয় ওই সামনের গ্রামের মধ্যে চলে যাও। সাথে সাথে তার মনের মধ্যে প্রশ্ন জাগলো, ঠিক ওই বিল্ডিং এর ইতিহাস দেখার জন্য এই গ্রামে যেতে বলেছে। আর বিলম্ব নয়, সাথে সাথে ওই ব্যক্তি এই বিল্ডিং দেখার উদ্দেশ্যে ওই পথ অতিক্রম করা শুরু করে দিয়েছে। প্রায় 2-3 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পরে তিনি লক্ষ্য করলেন, ওই খোদাই করা ওই জায়গাটার মধ্যে যেই গ্রামের নাম লেখা তিনি দেখেছিলেন, এই গ্রামটার নামটাই হলো সেই নাম। এই জন্য ওই গ্রামের মধ্যে প্রবেশ করে তিনি 20 জন 40 জন মানুষকে প্রায় জিজ্ঞাসা করলেন, ভাই ওই যে আপনাদের এই মহল্লায় ঢোকার পথের মধ্যে আমি সুন্দর একটা বিল্ডিং দেখলাম, ওই বিল্ডিং এর মধ্যে খোদাই করে লেখা আছে, যদি এই বিল্ডিং নির্মাণের ইতিহাস জানতে চাও এই গ্রামের মধ্যে চলে যাও। আমি এই বিল্ডিং নির্মাণের ইতিহাস জানার জন্য এসেছি, আপনারা বলেন তো ভাই এটার ইতিহাসটা কি? 20 জন 40 জন যুবক এসে জিজ্ঞাসা করেছে, সকলে একই জবাব দিয়েছে, আমরা জন্মের পরে থেকে বিল্ডিংটা এইভাবেই দেখি, কোনো ইতিহাস পাতিহাস আমরা কিচ্ছু জানি না। এতগুলো মানুষকে জিজ্ঞাসা করার পরে, এত দূর রাস্তা অতিক্রম করে আসার পরে ওই মানুষটার মধ্যে অনেক দুঃখ লেগে গেল, এত দূর রাস্তা অতিক্রম করে আসলাম, ইতিহাসটা জানবো, কেউ বলতে পারলো না। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ওই ব্যক্তি মনে মনে ভাবতেছে, মিথ্যাচারেরও তো একটা সিস্টেম থাকে, মিথ্যা কথাটা এইভাবে খোদাই করে এত আগে ওইভাবে লিখে রেখেছে, এইটা মনে মনে ভেবে সে ভাবতেছে এখন আর কাউকে জিজ্ঞাসা করব না, চলে যাব। সামনের দিকে যেতে যেতে তিনি লক্ষ্য করলেন 3 মাথাওয়ালা একটা মুরব্বি দেখা যায়। কয় মাথা? 3 মাথা, মানে তার বয়সটা এত বেশি হয়েছে, বয়সের বারে মাথাটা নুয়ে পড়েছে। আপনারা যারা মুরব্বী আছেন অনেকে দেখেছেন, বয়োবৃদ্ধ মানুষগুলো যখন বেশি বয়স হয়ে যায়, যখন তারা বসে, তার মাথাটা যখন নিচে চলে যায়, হাঁটুগুলো যখন উপরের দিকে ওঠে, মনে হয় যেন ওই দুইটা একটা মাথার মতো দেখা যায়। এই জন্য ওই যুবক বলতেছে 3 মাথাওয়ালা একটা মানুষ দেখা যায়। আর এই ধরনের মানুষ অনেক আগেই দেখা গিয়েছে। বর্তমান সময় দেশটা যেরকম ভাবে ডিজিটাল হয়েছে, মানুষের মৃত্যুগুলো ডিজিটাল হয়েছে। বাইক চালিয়ে ঘরের মধ্যে এসেছে, স্ত্রীকে বলে একটু শরবত দাও, এই শরবত দেওয়ার আগে মালাকুল মাউত এসে ডিজিটাল পদ্ধতিতে তার জীবনটা নিয়ে চলে যায়। এমন দৃষ্টান্ত আমাদের দেশে আছে না নাই? কারণ 30-35 বছর 40 বছর হায়াতেই মানুষ স্ট্রোক করে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বর্তমান সময় মারা যায়, যার কারণে এত বয়োবৃদ্ধ মানুষ এখন আর দেখা যায় না। এই লোকটা ওই বয়োবৃদ্ধ মানুষটাকে সালাম দিয়ে জিজ্ঞাসা করেন, অনেক দূরে থেকে এসেছে একটা সংবাদ জানার জন্য,
কিন্তু আপনার এই মহল্লায় ঢোকার পরে আমি অনেক মানুষকে কথাটা জিজ্ঞাসা করেছি, কেউ আমার কথার জবাব দিতে পারে নাই। বলে কি কথা? বলেন যে ওই রাস্তার মাথায় যে বিল্ডিংটা আমি দেখেছিলাম, ওই বিল্ডিং এর মধ্যে লেখা আছে, এই বিল্ডিং নির্মাণের ইতিহাস যদি জানতে চাও এই মহল্লার মধ্যে ঢুকে যাও। আমি এই মহল্লায় আসলাম, চাচা আপনি কি আমাকে এই বিল্ডিং ইতিহাসের একটু সংবাদটা বলতে পারবেন নাকি? মুরব্বী ডাক দিয়ে বলে, কাদেরকে তুমি জিজ্ঞাসা করেছো? বলে সব যুবকদেরকে জিজ্ঞাসা করেছি। বলে ওরা এই সংবাদ কোথায় থেকে বলবে? আমিও তো এই বিল্ডিং নির্মাণের ইতিহাস দেখি নাই। প্রায় 200 বছর বয়স আমার পার হয়েছে। 200 বছর আগে আমার জন্ম হয়েছে। আমার দাদার কাছে আমি ওই বিল্ডিং এর নির্মাণের ইতিহাসটা শুনেছি। তাহলে যদি তুমি শুনতে চাও একটু বসো। এবার ওই মুরব্বির সামনে বসে বলে, চাচা আমার মনে বড় ইচ্ছা, আপনি একটু সুন্দর করে বলেন। বিল্ডিং ইতিহাসের নির্মাণের ইতিহাস তিনি বলা শুরু করলেন। উনি বললেন, ওই যে ওই বিল্ডিং থেকে তুমি রাস্তা অতিক্রম করা শুরু করে দিয়েছ, যতগুলি পাড়া দেখেছো, মহল্লা দেখেছো, বস্তি দেখেছো, এই পুরা সাই সম্পদ যতগুলো জমি আছে সব জমির মালিক ছিলেন একজন জমিদার। একজন কি ছিলেন? জমিদার। ওই জমিদারের অনেকগুলো স্মরণীয় বিষয়ে, অনেকগুলো স্মরণীয় বস্তু এই মহল্লার মধ্যে রয়েছে। এর মধ্যে একটা স্মরণীয় বস্তু হলো ওই মালিকের একটা কুকুর ছিল। কি ছিল? একটা কুকুর ছিল। এই কুকুরটাকে মালিক অনেক ভালোবাসতেন, আর ওই কুকুরটাও মালিককে অনেক মহব্বত করতেন। মালিক যখন গোসল করার জন্য পুকুরে নামতেন, ওই কুকুরটা সিংহের মতো দাঁড়িয়ে সে বডিগার্ডের মতো এরকম ভাবে দায়িত্ব পালন করত। ওই মালিক যখন তার শয়নকক্ষে ঘুমিয়ে পড়তেন, সে নাইট গার্ডের মতো সারা রাত্রি দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিত। মালিক যখন বাথরুমের মধ্যে বাথরুম সারার জন্য প্রবেশ করতেন, ওই কুকুরটা সিংহের মতো দাঁড়িয়ে মনে হয় যেন সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করছে। এরকম ভাবে ওই মালিককে সব সময় ওই কুকুরটা পাহারা দিয়ে রাখত। একদিন হঠাৎ করে ওই মালিক একটা ভিআইপি মহলের দাওয়াত খাওয়ার জন্য একটা অনুষ্ঠানে যাবেন। এমন একটা প্রোগ্রাম, যে প্রোগ্রামে কুকুরটা যদি সাথে যায় তার মান সম্মানের ক্ষতি হবে। এই জন্য মালিক চিন্তা করতেছেন কুকুরকে সাথে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য তিনি বললেন, ঘরের মধ্যে ঢোকো। কুকুরকে সাথে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে একজন চাকরকে ডাক দিয়ে বলে, এই দরজাটা লেগে দাও। দরজাটা লাগানোর পরে বলেন, এই কুকুরের গলার মধ্যে শিকল পরায় দাও। এরপরে তার গলার মধ্যে শিকল পরায় দেওয়া হলো। এরপরে মালিক বলে, একটা মজবুত পিলারের সাথে তাকে বেঁধে রাখো। কুকুরটাকে বেঁধে রাখা হলো। মালিক ঘর থেকে বের হয়ে যখন সেই ভিআইপি মহলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছেন, এমন সময় কুকুর আর ধৈর্য ধরতে পারছে না। কুকুর চিৎকার করে তার বাসায় সে যেন বলতেছে, মালিক আপনি কোথায় যান? আমাকেও সাথে নিয়ে যান। যত চিৎকারই করলো মালিক তো আসলে তাকে সাথে নিয়ে যাবে না। এই জন্য কুকুরের চিৎকার এত বেশি ছিল, মনে হয় জীবন বের হয়ে যাবে। এরপরে ও কুকুর চেঁচামেচি করে চিৎকার করতেছিল। কুকুরের চিৎকারে মহলের সকলেই বের হয়ে এসেছে। কুকুর এত চিৎকার করে কেন? যখন এই দৃষ্টান্ত সকলেই দেখলো, এই দৃশ্য দেখার পরে যার যার কাজে আবার নিয়োজিত হয়ে গেল। কিন্তু একটা বোবা কালো একটা মেয়ে, সে ওই ঘরের মধ্যে অবস্থান করতেছে কুকুর কি করে এটা দেখার জন্য। মালিক যখন বের হয়ে যাবে, কাজ পাক শাকের দায়িত্বে যে ব্যক্তি রয়েছে তাকে ডাক দিয়ে বলল, বাবুর্চি তুমি আমার জন্য
পায়েস প্রকৃতির কোনো সুন্দর খাবার রান্না করে রাখবে। এরপরে মালিক যখন তার অনুষ্ঠান শেষ করে চলে আসলেন, আসার পরে মালিক দেখেন ওই বাবুর্চি খাবার রান্না করে শিকার মধ্যে, সেই বর্তনের মধ্যে কোনো ঢাকনা না দিয়ে শিকার মধ্যে ওই খাবারটা রেখে চলে গিয়েছে। মালিক তার খাবারের কক্ষে প্রবেশ করে ওই খাবারটার দিকে রাস্তা অতিক্রম করা শুরু করছে। এমন সময় ওই বোবা মেয়েটা তার অঙ্গ ভঙ্গিমায় বারবার মালিককে বুঝাতে চাচ্ছে, মালিক ও চার আপনি ওই খানাটা খান না, কারণ ওই খানার মধ্যে এমন একটা জিনিস আমরা দেখেছি, এই খানা খেলে আপনি বাঁচবেন না, এই খানা খেলে আপনি মরে যাবেন, আমরা আপনাকে বাঁচাতে পারবো না। এই জন্য বোবা মেয়েটা যত চিৎকারি করলো, যত কিছু দিয়ে বোঝানোর চেষ্টা করলো, বড় লোক মানুষরা বাড়ির কাজের লোক ওইভাবে মূল্যায়ন কিন্তু করতে চায় না। ওই বোবা মেয়েটার দিকে মোটা